আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা ইউকে থেকে আমাদের প্রোগ্রামগুলো করে থাকি এবং আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি জাকির ভাই আলাপ করতেছিলাম এবং সেটাই শেয়ার করব যে বাংলাদেশের যে প্রতিনিয়ত যে রাজনৈতিক পটভূমি যেটা চেঞ্জ হচ্ছে, এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সে কারণগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের মতামত আমরা নিব আজকে। হ্যাঁ, তো আমরা যেটা ট্রেডিশনাল রাজনীতি যেটা আমরা দেখে আসতেছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে, যে দেখা যায় যে একটা মার্কাভিত্তিক রাজনীতি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা আইদার ধানের শীষে, নৌকা, জাতীয় পার্টি, স্বতন্ত্র, এইসব ক্যান্ডিডেট থাকেন আমাদের 300টা আসনে, যেখানে দেখা যায় আইদার ধানের শীষ অথবা নৌকার যে ক্যান্ডিডেট যারা এরা পাশ করেন এবং আদার যারা ক্যান্ডিডেট আছেন এরা একটা ছোট্ট ফ্র্যাকশন অফ ভোট পেয়ে থাকেন। হ্যাঁ, তো দেখা যায় সবচেয়ে মজার বিষয় হলো ভোটের সময় দেখা যায় সব জায়গায় টি স্টল, জিলাপি এবং বিভিন্ন ধরনের খাবার এই ক্যান্ডিডেটরা সবার জন্য উন্মুক্ত করে দেন যারা এই ক্যানভাসিং করবে। কিন্তু একটা জিনিস দেখেন, খুব আমাদের বাংলাদেশের মানুষ খুবই সহজ সরল। হ্যাঁ, ওই রাজনৈতিক অনেক ক্যান্ডিডেটই আসলে কী করেন, মানুষের সাথে অনেক মিথ্যাচার করেন। আর একটা মিথ্যাচারের নমুনা বলি, এবং আপনারা কেউই আমার সাথে ডিনাই করবেন না। একটা মিথ্যাচার হচ্ছে, দেখা যাবে ওই সারা বছর ওই রাজনৈতিক লোকটা যে ভোট চাইতে আসে সে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ ভোটের আগে এই যে একটা ধর্মীয় চেতনাকে বিক্রি করার উদ্দেশ্যে হঠাৎ সে তাসবিহ হাতে নিবে, টুপি নিবে মাথায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। হ্যাঁ, কিন্তু ভোটের পরে দেখা যায় সে নামাজেই নাই, মসজিদেও নাই, কাউকে সাপোর্ট করতেছে না, হেল্প করতেছে না। তারপরে এই যে একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। জাকির ভাই, আমরা যে মিথ্যা প্রতিশ্রুতি দেখে থাকি, দেখা যায় যে সে প্রত্যেকটা রোডে যায় বলতেছে, প্রত্যেকটা বাড়িতে যায় বলতেছে আমি তোমার বাড়িটাকে একবারে পুরো বাড়িটাকে মানে পাকার রাস্তা করে দিব, তোমাকে এই তোমার বাড়ির টিন থাকবে না এরকম, আমি পুরো বিল্ডিং বানাই দিব, আমি ইট আছে, রড আছে, সিমেন্ট আছে, হ্যাঁ তেন অনেক ফলস প্রমিস। হ্যাঁ, কিন্তু আসলেই এই যে ফলস প্রমিস আমরা 50 বছর ধরে এই যে মিথ্যা শুনতে শুনতে এবং প্রতিশ্রুতি দেওয়া হইতেছিল এবং প্রতিশ্রুতি ভঙ্গ হইতে, এই জিনিসটা আমরা কাস্টম হয়ে গেছি। এখন কোয়েশ্চন হলো আর কত? আমরা এখন কত 2000, আজকে কত 25। জাকির ভাই, আমরা কি এই কন্টিনিউয়েশনটা আর চলবে মনে করেন? আসসালামু আলাইকুম। প্রথমেই নতুন যে দল আসতেছে 28শে ফেব্রুয়ারি, তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নতুন প্ল্যাটফর্ম আসা। আমরা দেশবাসী এবং সাধারণ জনগণ, আমার মনে হয় বেশিরভাগ লোকজনই একটা নতুনত্ব, একটা পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা পরিবারতান্ত্রিক সামন্তবাদী যে চিন্তাধারা বা সামন্তবাদী যে কালচারটা রয়ে গেছে আমাদের মধ্যে, এটা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। তো এখানে জেনজির একটা বিশাল ভূমিকা ছিল এই সরকার পতনের সময়। তো আমি প্রথমে ক্লিয়ার করে নিই জেনজি এক্স্যাক্টলি কারা। 2013 থেকে 1997 থেকে 2013 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে জেনারেশন জি। এর পূর্বের যে জেনারেশনগুলো ছিল 80s-এ 90s-এ যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলা হয়ে থাকে জেনারেশন এক্স, এবং 2013 অনওয়ার্ডস 2025 পর্যন্ত যারা জেনারেশন আলফা বলা হয়ে থাকে। তো জেনারেশন জি এবং জেনারেশন এক্স এন্ড ওয়াই, এগুলোর মধ্যে যে তফাৎটা হচ্ছে মিলেনিয়াম ইন বিটুইন অ্যাজ ওয়েল। মিলেনিয়াল, হ্যাঁ, এদেরকে 80s and 90s কে বলা হয়ে থাকে মিলেনিয়াল। সো এই মিলেনিয়াল জেনারেশনের মধ্যে তফাৎটা হচ্ছে, মিলেনিয়াল জেনারেশনটা ছিল অনেক ট্র্যাডিশনাল। এরা ট্র্যাডিশনাল টেলিভিশন, রেডিও, নিউজ পেপারের মধ্যে থেকে খবর নিউজ অ্যাট্রাক্ট করতেন, ডিসিশন মেক করতেন, তাদের চিন্তাধারা প্রভাবিত হতো। জেনারেশন জিটা ডিফারেন্ট। জেনারেশন জিটা হচ্ছে মোর সর্ট অফ আপনার টিকটক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, এই সমস্ত অনলাইন রিসোর্সেস থেকে এরা প্রভাবিত এবং এরা এদের নিউজটা কালেক্ট করে থাকে। তো দেখা যায় কি এখনকার জেনারেশনের উপর অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, এদের প্রভাব অনেক বেশি। সেটা আমরা দেখতে পারি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য ছিলেন, ওনার অনেক প্রভাব যে কোনো একজন ট্র্যাডিশনাল রাজনীতিবিদের চাইতে ওনার অনেক
প্রভাব এই ইয়াং জেনারেশনের উপর আরও অনেক আছে, শুধু পিনাকি ভট্টাচার্য না। এবং এই যে ইউথ লেড মুভমেন্টের কারণে শেখ হাসিনা রেজিমের যে পতনটা, এটার জন্য জেনজির ভূমিকাটাই ছিল সর্বাধিক। এখন আমাদের যে কনভেনশনাল পলিটিশিয়ান যারা, যে বিগত যত মানে যে প্রধান যে রাজনৈতিক দল বাংলাদেশে আমরা যাদের ভোট দিয়ে থাকি, যারা ক্ষমতায় আসছেন স্বাধীনতার পর অনেকবার অনেকেই, তো তাদের মধ্যে এবং জেনারেশন জির যেটা মুভমেন্ট এটার মধ্যে চ্যালেঞ্জগুলো কি থাকতে পারে, যে আমরা যে এরিকা চ্যানোইট আছেন আমেরিকান প্রফেসর, তার স্টাডিজ আছে যে ভায়োলেন্ট লেড রেজিস্ট্যান্স এবং নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স এইগুলোর উপর, এবং একটা রেজিস্ট্যান্সের পর একটা ডিক্টেটর যখন কলাপস করে, স্বৈরতন্ত্র যখন কলাপস করে, তখন এটাকে আবার নতুন যারা বিপ্লবের ছিল তারা যদি রাজনৈতিক দল ফর্ম করে, ওইটা কিভাবে হওয়া উচিত এবং এটা সাকসেসফুল হওয়ার কারণ কি, আমরা ইতিহাস ঘেটে বিভিন্ন রেজিস্ট্যান্স ঘেটে আমরা একটা বিপ্লব ঘেটে দেখতে পারি, এবং যারা ফেল করেছে এইটারও কারণ কি। তবে ইতিহাস থেকে বোঝা যায়, ইতিহাস ঘেটে যেটা বোঝা যায়, যেমন আমরা অটপর, হ্যাঁ, সার্বিয়ার যে রেজিস্ট্যান্স ছিল স্লোবোদান মিলোসেভিচ 2000-এ যার পতন ঘটে অটপর মুভমেন্টের কারণে, এটা ইউথ লেড ছিল, ইয়াংস্টারদের কারণে এই স্লোবোদান মিলোসেভিচের পতন ঘটে। সেখানে কিনা ইউথরা যেটা করেছিল যে এরা গ্রেটার অ্যালায়েন্স সৃষ্টি করেছিল অপোজিশনের জন্য স্লোবোদান মিলোসেভিচের, এবং ইলেকশনে এই গ্রেটার অ্যালায়েন্সটাই পাশ করে আসে। তো আরও অনেক উদাহরণ আছে। ইউক্রেনে আছে যে এখন যে জেলেনস্কি আছেন, ভ্লাদিমির জেলেনস্কি, উনি 2019-এ যখন ক্ষমতায় আসেন, আই থিঙ্ক ওটাকে বলে ইউরোমেডিয়ান প্রোটেস্ট, ওইখানে ইউথ লেড ছিল ওইটা, এবং ভ্লাদিমির জেলেনস্কি অ্যাজ এ রিফর্মিস্ট ইউথ লেডদের দ্বারা সাপোর্ট নিয়ে পরে ক্ষমতায় আসেন। তো সরাসরি একটা বিপ্লবের পর ইউথদের দ্বারা গঠিত একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার উদাহরণটা খুবই কম। বাট যেটা এটার একটা কারণ হচ্ছে যে ইয়াংস্টার যারা, তারা যে পলিটিক্যাল অর্গানাইজেশনাল যে স্কিলটা দরকার একটা রাজনৈতিক দল গড়ে তোলা এবং ওইটাকে সাস্টেন করার জন্য, ওইটা তাদের মধ্যে নাই, ওটা তাদের মধ্যে থাকে না। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। জনগণ, এই দেশের জনগণ ইয়াংস্টারদের অনেক সময় বিশ্বাস করে না যে এরা কি করবে না করবে, কি হতে পারে না হতে পারে। তারপর ফান্ডিং একটা বিষয়, যে টাকা পয়সার একটা বিষয়। একটা রাজনৈতিক দল গড়ে তোলা, ওইটাকে রক্ষণাবেক্ষণ এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক টাকা পয়সার বিষয়। ওই কারণে দেখা যায় যে নতুন রাজনৈতিক দল ইয়াংস্টার লেড যদি কিছু হয়ে থাকে, ওইটা সাকসেসফুল না হওয়ারই ইয়েটা বেশি, রেশিওটা বেশি। বাট যেটা হতে পারে, আমরা এই যে চ্যালেঞ্জ যেগুলো আছে আমরা স্টাডিজ থেকে দেখি, এইগুলো নিয়ে যদি কাজ করতে পারি এবং ওভারকাম করতে পারি, তাইলে প্রচুর সম্ভাবনা আছে ইউথ লেড একটা রাজনৈতিক দলের সাকসেসফুল হওয়ার। হ্যাঁ, ওইটা হয়তো সরাসরি ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু অ্যালায়েন্সের মাধ্যমে অন্য কয়েকটা দলের সাথে জোট বেঁধে একটা বিশাল শক্তি হিসেবে আসতে পারে। এই সম্ভাবনাটা বাংলাদেশে খুবই শক্তভাবে আছে। এবং আমার এই কথা বলার কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে আমাদের একটা কথা চলতেছে বাংলাদেশে যে 16 বছরের নাগরিকদেরকেও ভোটাধিকার দেওয়া হবে 16 বছর বয়স থেকে। যদি এইটা হয়, তাইলে 16 বছর থেকে 27 বছর বয়স্ক ভোটার হচ্ছে বাংলাদেশে 36%। হ্যাঁ, এবং এরা এই যে 16 বছর থেকে 27 বছর এখন যাদের বয়স, এরা বেশি প্রভাবিত হবে এই যে জেনারেশন জির যে চিন্তাধারা, যেটা কিনা আমাদের কনভেনশনাল যে রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ, এদের থট প্রসেস বুঝতেও ব্যর্থ হচ্ছে। তো জেনারেশন জি কে এটা বিগ ভোট ব্যাংক বাংলাদেশে 36% এখন। এটা যদি নতুন যে দলটা আসতেছে আমাদের নাহিদ ইসলাম লেড, নাহিদ ইসলাম ওই দলের প্রধান হবেন, মাহফুজ আলমরা থাকবেন ভবিষ্যতে সরাসরি দলের সাথে। তো ওই দলটা যদি কাজে লাগাতে পারে, এটা একটা বিশাল ভোট ব্যাংক বাংলাদেশে ওনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং অনেকেই যারা বলতেছেন এগুলা সময়ের সাথে 6 মাস বা 1 বছর পর উড়ে যাবে, এগুলো টিকবে না, ওনারা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিকভাবে অপরচুনিটিগুলো কাজে লাগায়, আমার মনে হয় ইটস গোয়িং টু বি এ বিগ ফ্যাক্টর ইন বাংলাদেশ। এখানে একটা খুব চমৎকার একটা জিনিস আপনি বলছেন যে যদি ওরা
কারেক্ট ডিসিশন নিতে পারে তাহলে অবশ্যই তারা সাকসেসফুল হতে পারবে। এই যে কারেন্ট যে পজিশন যেটা আছে, সবচেয়ে মজার ব্যাপার হলো এখন আপনি কিন্তু ওই যে 70-র দশকে বা 80-র দশকে যারা আছেন, 80-র দশকে আপনি যদি একটা প্রশ্ন করেন যে আপনার ভোট কি, কিন্তু ওই যে মার্কার হিসেবের ভোটটা আসবে। কিন্তু এখন একটা মিলেনিয়াম জেনারেশন বা জেনারেশন আলফা বা জেনারেশন জেন জি যাদের বলি, তাদেরকে আপনি কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবেন না। কারণ আপনি বলবেন ঠিক আছে আমি সবাইকে রাস্তা পাকা করে দিব, হ্যাঁ, কিন্তু সে প্রথমে গুগল করে দেখবে 10 লক্ষ টাকা বাজেট আছে, তুমি 10 লক্ষ টাকা দিয়ে 2টা রাস্তা করতে পারবা, তুমি অলরেডি প্রমিস দিছো 10টা, প্রথমেই তোমাকে মিথ্যাবাদী বইলাই তোমার সাইডলাইন করে দিব। সো যারা মিথ্যুক পলিটিশিয়ান আপনাদের কিন্তু টাইম শেষ ভাই, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, এই একটা এক্সাম্পল দিলাম, আমি কিন্তু বেশি এক্সাম্পল দিতে চাই না, আপনারা এই দিনটা কিন্তু শেষ। না, আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করে নিই। বাংলাদেশের ভোট ব্যাংকটা মেইনলি গ্রামাঞ্চলে, যেখানে কিনা আমাদের ভোটাররা ক্যান্ডিডেট সচেতনতার চেয়ে বেশি মার্কা সচেতন। এটা আমাদের শিক্ষাগত একটা বিষয় আছে, কালচারাল কিছু বিষয় আছে। তো দেখা গেল যদি ধানের শীষ মার্কা থাকে বা নৌকা মার্কা থাকে, ওনারা ব্লাইন্ডলি ক্যান্ডিডেটকে ওটা বিষয় না, ওনারা তো ভোটটা দিচ্ছেন ধানের শীষে বা নৌকাকে। এখন এই জায়গায় যদি আওয়ামী লীগের বা বিএনপির বা জামাতের একজন ক্যান্ডিডেটকে ব্যক্তিগত একটা মানে স্বতন্ত্র একটা মার্কা দিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু ভোটের রেজাল্ট হবে কমপ্লিটলি ডিফারেন্ট হবে। আর আমার মনে হয় জাকির ভাই, আমার মনে হয় আমাদের ওই আগের যে গ্রামাঞ্চল যেটা, এটা কিন্তু এখন নাই। এখন প্রত্যেকটা আপনি গ্রামাঞ্চলে পুকুরের ঘাটে গেলে আপনি দেখবেন 2জন মানুষ 2টা ফোন নিয়ে নিউজ শুনতেছে। তাইলে ওই মানুষগুলা যদিও পুকুর ঘাটে বসে আছে, আপনি মনে করতে পারেন সে তো স্কুলেই যায় নাই, কিন্তু সেই একটা জিনিসে খুবই এডুকেটেড, একটা জিনিসে সে সবচেয়ে বেশি এডুকেটেড, সেটা হচ্ছে নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, নিউজ যেটা সে শুনতেছে, সব চ্যানেলগুলো যাচ্ছে। সো এখন গ্রামের মানুষরা অসচেতন, আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, আপনার এই যে ভণ্ডামি, হঠাৎ টুপি লাগায়, দাড়ি লাগায়, আতর ইয়ে করে, ওইটা আর চলবে না। আপনি জেনুইন হবেন, আপনি জনগণ আপনাকে মনোনীত করবে। আপনি যদি ফেক হন, আপনার টাইম শেষ। এইটা জেনারেশন জি এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এটা কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার সিগন্যাল দিছে। এখনো যদি না বুঝেন, আর কিন্তু জোরে বোঝানো যাবে না, আর রেজাল্টটা হবে কিন্তু ভোটের ময়দানে, আমরা বলে দিলাম। হ্যাঁ, সবশেষে সবাইকে অনুরোধ, আপনারা এই মেন্টালিটিটা আমাদের হওয়া উচিত যে আমরা ক্যান্ডিডেট, তার যোগ্যতা বা দলের যে প্রতিশ্রুতি বা যোগ্যতা দলীয় যেটা, এগুলা দেখে ভোট দিব, আমরা কোনো মার্কা দেখে আর ভোট দিব না। হ্যাঁ, আমাদের দেখেছেন তো 53-54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও কি ঘটে গেছে বাংলাদেশে। হ্যাঁ, যারাই আসছে লুটপাট করে গেছে, সবাই লুটপাট করবে এই দেশে। তো আমাদের যদি এই পরিবর্তনটা আনতে হয়, আমরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাই, ঠিক আছে, আমরা এগুলো করব, আমরা আমাদের টাকায় বিক্রি হব, ভোট দিব মার্কা দেখে। আর যদি আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই, তাহলে আমরা নতুন কোনো প্ল্যাটফর্ম, নতুন যারা, এদের কথা শোনা উচিত আমাদের, এবং বিবেচনা করা উচিত, এবং যদি যুক্তিযুক্ত মনে হয় তাদেরকে ভোট দেওয়া উচিত। এখানে বিশ্বাসের বিষয়টা, আপনি সুযোগ না দিলে তো মানুষও সুযোগ পাবে না, সে এসে জনপ্রতিনিধিত্ব করবে বা কোনো কাজ করবে। তো প্রথাগত এই সমস্ত মার্কা দেখে ভোট দেওয়ার ধ্যান ধারণা বা প্রথাগত যে রাজনৈতিক দল আছে, দয়া করে আপনারা একটু ডিফারেন্ট কিছু কনসিডারেশনে নেন, এবং ওইটা চেষ্টা করে দেখেন। দেশের জন্য আমাদের ধারণা খুবই ভালো হবে এই জিনিসটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।